আজকে ভাই বড় একটা ঘটনা ঘটে গেছে বুঝছেন, বিরাট বড় একটা ঘটনা ঘটে গেছে। যখন এই মুহূর্তে আমি ভিডিওটা করছি আমেরিকাতে হলো রবিবার সকাল বাজে হলো 11:30, সকাল না বেলা বলবো 11:30, চারদিকের ইটা একটু দেখাই আমি আপনাদেরকে, বুঝতে পারবেন আপনারা। তো ওইটা হলো আমার দোকান বুঝছেন, আমার তো দুইটা দোকান, এটা হলো তার মধ্যে একটা, আরেকটা দোকান আছে অন্য একটা সিটিতে, এখান থেকে আরও 20 মিনিট ড্রাইভ করে যেতে হয়। জায়গার নাম হলো পোর্শালে। তো যেখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি এটা হলো সাউথ ওয়েস্ট ফ্লোরিডাতে। আর এখানে যে রাস্তাটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আমেরিকার যতগুলো হাইওয়ে রয়েছে তার মধ্যে এটা একটা। মায়ামির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। তো এই হাইওয়ে ধরে যদি আপনি সোজা প্রায় 3 ঘন্টা ড্রাইভ করেন তখন আপনারা মানে মায়ামি পৌঁছে যেতে পারবেন। এখন আমি যে এলাকা থাকি এটা তো নর্থ পোর্ট, এই জায়গা খুব একটা ফেমাস না, আপনারা চিনবেন না, কিন্তু মায়ামির নাম আপনারা শুনবেন। যেহেতু মায়ামি হলো আমেরিকার বন্দর নগরী, বাংলাদেশের যেমন একটা ওই চট্টগ্রাম আছে না বন্দর নগরী, তো মায়ামিও হলো ফ্লোরিডার বন্দর নগরী। তো এখন যেটা হয়েছে, রবিবার তো আমি সকালে সচরাচর কাজ করি না, শনিবারও কাজ করি না। তো আমার এমপ্লয়ি আছে, তো তারা টুকটাক চালায়। তো আমার তো দুইটা এমপ্লয়ি, একটা হলো ছেলে এমপ্লয়ি আর একটা হলো মেয়ে এমপ্লয়ি। তো মেয়েটা মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে, বেশ চটর পটর, কিন্তু ছেলে যেটা আছে লোকটা আর কি, তো তার ওজন প্রায় 300 পাউন্ড। 300 পাউন্ডের প্রায় কত 150 কেজি প্লাস। তো 150 কেজি প্লাস একটা মানুষের ওজন, তো বুঝতে পারছেন কতটা হ্যাভি একটা মানুষ। তো বয়স তার প্রায় 60 বছর। তার নামও জর্জ, আমার নামও জর্জ, তার নামও জর্জ। তো এখন সে আমার এখানে কাজ করে প্রায় অনেক দিন হয়ে গেলো, বছরের কাছাকাছি হয়ে গেছে। তো এখন সারা সপ্তাহ ভাই আপনাদের জজ ভাই অনেক পরিশ্রম করে, আর এই শনিবার রবিবার এলে একটু মন ভরে একটু ঘুমাই, বিশেষ করে রবিবারে তো একেবারে ধুমিয়ে ঘুমাই, কারণ রাত্রে টিভি দেখি, মুভি দেখি অনেক রাত পর্যন্ত। কালকে রাত্রে আমি আপনাদের ভাবি পোলাপান সবাই মোটামুটি রাত 2টা 2:30 পর্যন্ত জাগ না, কারণ আমরা বাপ মা জাগ না থাকলে আমার পোলাপানগুলো ঘুমাইতে চায় না। যেহেতু রবিবার মন খুলে ঘুমাবো 10টা 11টা পর্যন্ত, এই জন্য আপনারা খেয়াল করছেন সচরাচর রবিবার সকালে আমি ভিডিও করি না, তো যার ফলে বাংলাদেশ সময় রাতে আপনারা দেখেন না। এই কারণ আমি হলো কুমিরের মতো ঘুমাই রবিবার সকালে। তো এখন রুটিন অনুযায়ী আজকে তো ওই যে ছেলে এমপ্লয়িটা আছে জর্জ, তো তার তো কাজে আসার কথা ছিল, সকাল 9টা বাজে এসে দোকান খুলবে। তো দোকানে তো সিকিউরিটি সিস্টেম করা, আমি আবার সিকিউরিটি সিস্টেমে পাসওয়ার্ড কোনো কর্মচারী দেই না। মানে যখন তারা দোকান ওপেন করবে 10-15 মিনিট আগে আমি আমার সেলফোনের মাধ্যমে ওইখানে গিয়ে ওদের অ্যাপে গিয়ে তখন সিকিউরিটি সিস্টেম অফ করি, তারপরে তারা দোকানের ভিতরে ঢুকতে পারে। আর যদি আমি সিকিউরিটি সিস্টেম অফ না করি তাহলে দোকানের ভিতরে ঢুকলে পুলিশ চলে আসবে 3-4 মিনিটের ভিতরে, বুঝছেন, এই হলো কাহিনী। তো এই যে গত 6 মাস 1 বছর ধরে যে আমি করতেছি, ওই যে আর 10-15 মিনিট আগে সিকিউরিটি সিস্টেম অফ করে দিই, তো আজকেও আমি অফ করছি। তো অফ করার পর আমি হঠাৎ খেয়াল করলাম, মানে ঘুমিয়ে রয়েছি কিন্তু ফোনটা আমার বালিশের পাশে, তো হঠাৎ খেয়াল করলাম যে কী রে, দোকানের ভিতরে মনে কেউ একটা ঢুকে নেই, কারণ দোকানের ভিতরে কেউ ঢুকলে আমাকে সিগন্যাল পাঠায়, ঢুকে নেই। তখন সিসিটিভি ক্যামেরা দেখি দোকানের বন্ধ, বাতি নিভানো, তার মানে বুঝলাম যে 9টা বাজে সে এখন আসেনি। এখন বুঝেন মালিক তো মালিকই আর কর্মচারী আইলো নাইলো, গেল খাইলো, কাম করলো না, চলে গেল, লেদার ব্যাটার অবস্থা, বুঝছেন কী করুন বলেন, কিছু তো করার নেই। আমেরিকা এইভাবেই চলে। তো যার ফলে আমেরিকাতে যত বাংলাদেশি ইন্ডিয়ান দোকানপাট আছে বেশিরভাগ তারা বাংলাদেশি ইন্ডিয়ান লোকজনই রাখে, কারণ তারা পয়সার মায়া বুঝে, মমতা বুঝে, ঘন্টা হিসেবে দেশে পয়সা তো ঘন্টায় $14 $15 পায়। তো যার ফলে তারা কি হয়, দাঁত কামড়ে পড়ে থাকে এবং সেখানে মনোযোগ দিয়ে কাজ করে। কিন্তু আমেরিকানরা পয়সাই মনে করে না। তো যার ফলে আজকে আসলো কালকে আসলো না, কাজ ছেড়ে দিল, কাজ করলো, বুঝছেন, এই বেড়াছেড়ার ভিতরে ভাই বিরাট অশান্তির ভিতরে আছে। তো এখন যা আবার তাই হয়েছে, সকালে তো 9টা বাজে আসেনি, কিন্তু দোকান তো বন্ধ রাখা যাবে না, বুঝছেন, হিউজ কাস্টমার, দোকান তো বন্ধ রাখা যাবে না। তো দৌড়ে চলে আসি, আপনাদের ভাবিরা ডাক দিলাম যে শানু যাও তাড়াতাড়ি গিয়া দোকান খুলো, আমি আসতেছি। তো আমি আর একটু ঘুমাই, আমি বলতেছি আমি আর একটু ঘুমাই, তুমি যাও গিয়া দাঁড়াও গা, হয়তো ও আসতে কোনো কারণে দেরি হবে। তো দেখে আবার আপনার মায়া লাগলো আপনাদের ভাবিরে, যে বেচারা আবার ঘুম থেকে উঠে যাবো। তো আমি বললাম ঠিক আছে, তুমি বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে রয়েছো, তুমি শুয়ে থাকো, বলেন যে আমি যাই। তখন দেখি এর ভিতরে আপনার ভাবি উঠে গেছে। তো আপনার ভাই বলতেছে তাহলে এক কাজ করো, চলো দুইজনই যাই, গিয়া কিছু সময় থেকে আসি, জর্জে আসুক, আসলে আবার চলে আসুক নি। তো আসছি আমি আস্তে আস্তে, এখানে 9টা 40 মিনিট বাজে। তো আমি আস্তে আস্তে দেখি জর্জ এখানে চলে আসে, ওই আমার ওই কর্মচারীটা, বিরাট বডি, বুঝছেন, বিরাট বডি। এখন ওই ইসের কারণে, প্রাইভেসির কারণে তার ভিডিও বা ফুটেজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দিতে পারলাম না। দিলে ভালো হইতো, বুঝছেন, দিলে ভালো হইতো, কিন্তু সে তো আবার আমার ফ্যান ফলো দিয়ে রাখছে ফেসবুক ইউটিউবে। তো যখন এই ভিডিওটা আপলোড করবো তখন চেহারা যদি দেখে সে হয়তো গুসা করতে পারে, হয়তো বলতে পারে যে ভাই আমার ফেসটা দেখেলা, ইটা করে ফেলা, আমারটা একটু ডিলিট করে দাও। তখন তো ভাই পুরো ডিলিট, আমি তার ওই শুধু ফেসটুকু আমি বাদ দিতে পারবো না ভিডিও থেকে। তো যার ফলে এই কাহিনিতে যাওয়ার দরকারই নেই। তবে আপনারা ধরে নেন বেশ মোটা সোটা, প্রায় 300 পাউন্ড প্লাস ওজন, মানে 150 কেজি প্লাস, 60 বছর বয়স, মুখে দাড়িও আছে হালকা পাতলা, বুঝছেন, কঠিন অবস্থা, বুঝছেন, বিরাট মোটা। তো একটা মানে কল্পনা করেন আপনার কী হইতে পারে, বাট ছবিটা আমি তাকে দেখাইতে পারলাম না। তো আমি আসার আগে আপনার ভাবিরে নিয়ে আসার
সময় গাড়িতে যখন আসতেছি তখন সিসিটিভি ক্যামেরাতে দেখি জর্জ অলরেডি সেখানে চলে আসছে। আসার পর কী হয়েছে, ওই যে এখানে লটারি মেশিন আছে তো প্লাস রেজিস্টার আছে, আপনাকে লগ ইন করতে হয় সেখানে গিয়ে। তো আমি সিসিটিভি ক্যামেরাতে দেখতেছি রেজিস্টার মেশিনও লগ ইন করেনি আর ইও লগ ইন করেনি, লটো মেশিনও লগ ইন করেনি। তার মানে ও এসে চুপচাপ বসে রয়েছে। তো আমি একটু গোসা হয়েছে যে বেটা তোরে ঘন্টা হিসেবে $14-15 দিই, তুই কাম কর, কাম করে পয়সা নে, মানে হালাল করে নে পয়সাটা, কাম তো করে কর্মচারীরা করে, এটা নতুন কোনো ঘটনা না। তো আমিও আইসি গোসা টোসা করে আইসি, জাজ করে খাইছি আমি, বুঝছেন। তো আসছি, আইসা দোকানের ভিতরে ঢুকছি, দোকানে আমি একটা ফোন কল আসছিলো, তো আমি গাড়িতে বসে রয়েছি। আমি শানু তুমি যাও গিয়ে দেখো কী অবস্থা। তো শানু গেছে, তো দেখি শানুর খোঁজ খবর নেই, 5 মিনিট হয়ে গেছে। তো আমি ফোন কল শেষ করে ভিতরে গেছি, গিয়া দিয়ে হায় কঠিন অবস্থা। ওই যে ছেলেটার কাজে রাখছি, জ্বর দিয়ে দেখি ও মাথা ঘুরে পুরে যেতেছে। ও ব্রেকফাস্টের জন্য কিছু ব্রেকফাস্ট আইটেম নিয়েছে, রুটি টুটি, পাউরুটি টরুটি এরকম কিছু একটা হবে। আয়সা দেখে এমনি মুখ দিয়ে খাইতেছে, এদিক দিয়ে বেঁচে পড়তেছে, তার সারা শরীর বেরা ঘাম, হাত সমানে তার কাঁপতেছে, দাঁড়ায় থাকার মতো অবস্থা রে। দেখা তো ভাই আমার আত্মায় পানি নেই, হায় 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 হায়, এই কী অবস্থা। দেখা তো আমার আত্মায় পানি নেই, এই কী অবস্থা। ও দেখি যে এমনি করে আইসা না দোকানের ভিতর পড়ে যেতেছে গা। আমি তাড়াতাড়ি ধরে বলতেছি, জর্জ এক কাজ করো, তোমার কিচ্ছু করতে হবে না ভাই, আমার মাফ করো, তুমি এক কাজ করো, সুন্দর করে একটু বসো। এখন আমি যে চারটাতে বসি সেই চারটাতে আবার সবার বসা নিষেধ, বুঝছি, নিবেন আপনার ভাবিরও আমি বইতে দিই সেই চেয়ারের ভিতরে। তো এখন কিচ্ছু করার নেই, আমি তাড়াতাড়ি করে সে আমার রিভলভিং চেয়ার আইনে আপনি তারা দিয়েছে, জর্জ ভাই তুই বয় একটুখানি, তোর অবস্থা তো খুব সাংঘাতিক, তোর এই অবস্থা আমাকে জানালি তুই, তো তোর আজকে কাজে আসারই দরকার নেই। কিন্তু ও যে আমার সাথে কথা বলবে, তো স্বাভাবিকভাবে কথাটা পর্যন্ত বলতে পারতেছে না। তখন তো আমি বুঝছি সামথিং রং। আর মুখে যখন ওর ঘাম টাম দেখছি, বুঝছেন, আর হাত পা কাঁপতেছে, কথা এলোমেলো হয়ে যায়, তখন আমি মানে নিশ্চিত যে ওর ছোটো মোটো একটা স্ট্রোক করছে, ছোটো মোটো একটা হার্ট স্ট্রোক করুক আর ব্রেন স্ট্রোক করুক, কিছু একটা করছে। এখন তো একটা মেডিকেল অ্যাটেনশন দরকার, বুঝছেন, ইমার্জেন্সি কল আমাকে করতে হইব। তো এখন আমি ভাবলাম যে কী করি, আমি তো কনফিউজড হয়ে গেছি। তো প্রথম যে কাজটা আমাকে করতে হইব, তাকে তার বাড়িতে নিয়ে যেতে হইব। তার বাড়ি আবার আমার দোকান থেকে বেশি দূরে না, গাড়ি চালিয়ে যেতে 5 মিনিট সময় লাগে। তাই আমি বললাম, জর্জ এক কাজ করো, কষ্ট করো ভাই, তুমি আমার গাড়ি পর্যন্ত গিয়ে উঠো। তখন আমি যে পিছনে সাদা গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা টান দিয়ে আমি দোকানের সামনে নিয়ে গিয়া তো আর আমি ধইরা, তো আপনাদের ভাবি শানু ভাবি আজ ছিল দোকানে আমার সাথে, বুঝছেন, তো সেও তো ভয় পেয়ে গেছে, কী অবস্থা, একটা দোকানের ভিতরে এরকম একটা ঘটনা ঘটলে এটা তো বিপদই, তাই না, এটা তো বিপদই। তো তাড়াতাড়ি করে ওরে নিয়ে আসি। ওর হাতে একটা স্প্রাইটের বোতল ছিল, আর ওই যে কিছু পাউরুটি বনরুটি এগুলো ছিল, মুখ দিয়ে বেয়ে পড়তেছে, ড্রিঙ্কস ফ্লোরে ফেলা দিয়েছে। আমি কই শানু এগুলো তুমি টেক কেয়ার করো, আমি ওরা ধরাধরি করে নিয়ে যেত, কষ্ট মষ্ট করে গাড়িতে এনে বসাইছি তারে। গাড়িতে করে বসানোর পর গাড়ি চালা আমি গেছি, দেখি গাড়ির ভিতরে অবস্থা খারাপ, শরীরে সমানে ঘাম হইতেছে, কথাবার্তা এলোমেলো হয়ে গেছে, আর চেহারা ছিল জানি কেমন হয়ে গেছে, বুঝছেন। তো আমি আরও নিশ্চিত হলাম যে ঘটনা তো ঘটে গেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে ওর বাসায় গিয়া, এখন তোর বাসার হাউস নাম্বারটা কিছু জানি না। তো আমি বললাম যে জর্জ একটু কষ্ট করে তোমার বাড়ির হাউস নাম্বারটা আমাকে বলো, কোন রোড ঠাই ঠিকানা কিছু বলো, কারণ আমাকে 911 ইমার্জেন্সিতে কল করে তো তাকে বলতে হবে যে অ্যাম্বুলেন্স পাঠাও তাড়াতাড়ি। তো যাই হোক, কষ্ট করে ওই লোক জর্জ আমার বলছে যে আমার বাড়ির ঠিকানা এটা। তো আমি তাড়াতাড়ি করে ওর বাড়ির, ওর যে রুমে ও থাকে, যে বাড়িতে থাকে, বাড়ির লেফট সাইডে একটা রুম আছে, সেই রুমের কাহিনী একটু পরে আমি আপনাদেরকে বলবো। তো সেই রুমের পাশে দেখলাম একটা চেয়ার আছে, তো ছায়ার ভিতরে আমি সেই চেয়ারটা এনে দিই। আমি তাহলে বললাম যে ভাই তুই একটু বয় এখানে, বুঝছেন, আমি 911 কল করি। 91 মানে আপনারা 999 কল করেন না, 999, আমেরিকাতে হলো 911। তো ওই 911 কল করছি, দেখি 4-5 মিনিটের ভিতরেই আপনার এসে পড়ছে, অ্যাম্বুলেন্স 2টা আসছে, বুঝছেন, অ্যাম্বুলেন্স 2টা এসে তো তারে স্ট্রেচের মধ্যে শোয়া ইকিজি করার, তারপরে ব্লাড প্রেশার টেশার মাপার, যা কিছু মাপলো। তো এখন প্যারামেডিক্স যারা ছিল, তো তারা এসে বলতেছে যে জজ ভাইয়া কাহিনী তো হয়ে গেছে, ওনার তো মাইনর স্ট্রোক করছে এবং ওনার হার্ট রেট অনেক দুর্বল। এমনি তো সচরাচর একটা সুস্থ মানুষের হার্ট রেট থাকে 70 to 90, নাকি 70 চেয়ে নিচে নেমে গেলে তাকে কী বলা হয়, লো হার্ট রেট, আর 90-র উপরে চলে গেলে হলো হাই হার্ট রেট। তো তারটা চলে আসলো 40-এর নিচে, তার ফলে যে শেষ পর্যন্ত ব্রিদিং করতে পারছিল না, বুঝে নিঃশ্বাস নিতে পারছিল না। তো এখন তাড়াতাড়ি করে যা করার করলো, আমি বললাম এখন কী অবস্থা, কী করতেছো, তাহলে কোন হসপিটাল নিয়ে যাও? আমরা তো হসপিটাল না, প্রথম তাকে ইমার্জেন্সিতে নিয়ে যাব। তো আমাদের বাড়ি থেকে, যেখানে ও জর্জের বাড়ি আর কি, সেখান থেকে ইমার্জেন্সি হলো 5-7 মিনিট দূরে। আমি বলতে ঠিক আছে নিয়ে যাও, আমি পরে আসতেছি কী অবস্থা। তো তারা ইমার্জেন্সি দিয়ে দিল, ওয়েল অ্যান্ড পার্ক একটা জায়গা আছে এখানে, বলতেছে আমরা সেখানে নিয়ে যেতেছি। আমি তাহলে নিয়ে যাও। তো নিয়ে যখন যাইতেছে, তখন আমার কাছে যে ফোনটা ছিল, আমি কইতে ফোন করে, জর্জের বাড়িতে আমি কোনোদিন আসিনি, প্রায় 1 বছর ধরে আমার এখানে কাজ করে, খুব লয়াল, বুঝছেন, খুবই লয়াল, অনেক ভদ্র। তো আমি বললাম যে ঠিক আছে, যে বাড়িটা থাকে বাড়িটা একটু ভিডিও করে নিয়ে যায়, আর তাকে যে ইসের গাড়িতে টাইতে তুলতেছে, পারলে আমি সেগুলো ভিডিও করতাম, কিন্তু আমার ফোনে ছিল না চার্জ, তো যার ফলে ভিডিও করতে পারিনি। কিন্তু তার বাড়ির ভিতরে ঢুকে যে ভিডিওটা করছে আমি 1-1.5 মিনিটের মতো, সেটা আমি ওভারল্যাপ করে দেবো না, আপনারা দেখতে পাবেন ভাই। সেটা দেখার পর আমার বুক ফাইটা কান্না পাইছে ভাই, সিরিয়াস ভাই, কী আর বলুন বলেন। তার
বাড়ির ভিতরে ঢুকে ভাই, তার ঘরের ভিতরে ঢুকে আমার বুকটা ফেটে গেছে, বাড়িতে আমি চিৎকার পেরে কাঁদতে যে মানুষের জীবন এরকম হয় ভাই, মানুষের জীবন এরকম হয় চিন্তা করতে। আমার বাড়িতে একটা বিড়াল আছে, আমার মেয়েরা শখ করে পালে, বিড়ালটার নাম হলো বিল্লু, আপনারা দেখছেন অনেকটা ভিডিওতে দেখেছিলাম। আমাদের বাড়ির সেই বিল্লু বিড়ালটা যে আদর যত্নে যে পরিবেশে থাকে বুঝছেন, তার 100 ভাগের 1 ভাগও সেখানে নাই বুঝছেন, কিন্তু সে একজন মানুষ, আমেরিকার সিটিজেন, বর্ন সিটিজেন, আমেরিকার একজন নাগরিক। তার ঘরের যে অবস্থা দেখলাম, আমি আর কি বলবো আপনাকে, ভিডিও ওভারল্যাপ করে দেবেন, আপনারা নিজের চোখে দেখে নেন। একটা ছোট্ট একটা রুম, একটা উইন্ডো এসি লাগানো আছে, এখন এয়ার কন্ডিশন চলে কিনা আমি জানি না, ফ্লোরিডা তো প্রচণ্ড গরম, যদি কোনো কারণে এয়ার কন্ডিশন চলে তাহলে মানুষের পক্ষে কোনো ঘরে এইভাবে থাকা সম্ভব না। দ্বিতীয়ত হলো ঘরের ভিতরে এত আবর্জনা, এত আবর্জনা, ওদিকে থালের ভিতরে ভাত পড়ে রয়েছে, ওদিকে রুটি পড়ে রয়েছে, ওদিকে পাউরুটি পড়ে রয়েছে, ওদিকে পিৎজা পড়ে রয়েছে, ওদিকে বার্গার পড়ে রয়েছে, ওদিকে স্যান্ডউইচ পড়ে রয়েছে বুঝছেন, পানি দিয়া ড্রিঙ্কস দিয়া ময়লা আবর্জনা, মানে আমার বলার মতো ভাষা চাই, তেউলা চোরা দিয়া ঘর ভরা। এখন ইন্দুর বিড়াল আছে কিনা তা তো আমি জানি না, তবে ঘরের যে অবস্থা আমি দেখছি চারদিকে যে কী নোংরা নোংরা, আমার মনে হয় গত 6 বছর এই ঘরটা কেউ ঝাড়ু পর্যন্ত দেয়নি, ময়লা কপ থুতু ঘরের ভিতরে ফালায়া, বিছনাটার যে অবস্থা, তো এগুলো তো রেকর্ডিং করে আমার তো দেখার মতো অবস্থা নেই, আমি তো মানে দম বন্ধ হয়ে যেতেছে ঘরের ভিতরে দাঁড়ায় যখন আমি রেকর্ডিং করতেছি, যে পরিবেশে জোর থাকতো। তো ওখান থেকে বেরোয় আমি যে ঠিক আছে, তো পাশের রুমে কি দেখি, পাশে আরেকটা ছোট্ট রুম আছে, তো বুঝলাম এটা বাথরুম হবে, তো বাথরুমে গিয়া তো ভাই আমার মাথা ঘুরে গেছে, বাড়ি তো আমি মাথা ঘুরে সেখানে পড়ে যাই। একটা ফ্রিজ আছে, ফ্রিজের ভিতরে কত দিনের পচা বাসি পচা গলা খাবার যে রাইখা দিয়েছে, এইগুলো পড়ে মানে পোকা হয়ে গেছে রীতিমতো ফ্রিজের ভিতরে, ভাই কী কম আমি আপনাদেরকে। ডিপ ফ্রিজের ভিতরে কিছু ফ্রোজেন ফুড রাখা আছে, এখন ডিপ ফ্রিজে তার পোকা হয় না, কিন্তু নিচে যে নর্মাল রেফ্রিজারেটর আছে ওইটার ভিতরে ভাই বলার মতো না। তারপর টয়লেট তো আমি উঠে দেখিনি, আমার মনে হয় টয়লেটটা ফ্লাশ পর্যন্ত হয় না, ওইটার ভিতরে হাঁকুমুতু কত বছর দিতে আল্লাহ মাহবুব জানে। তারপর ওখানে একটা শাওয়ার আছে, গোসল করার, ওর অবস্থা তো ভাই আরও খারাপ, মানে দাঁড়ানোর মতো অবস্থা নেই বুঝছেন। আর কিছুক্ষণ থাকলে ভাই আমি নিজেই পাকে পড়ে যেতাম, পরে আমার জন্য 911 কল করতে হতো আরেকজন। এইগুলো ভাই ভয়ঙ্কর অবস্থা দেখা, এইগুলো দেখা মানে বের হয়ে আসার পর ভাই চোখে পানি এসে পড়লো যে ভাই ও একজন আমেরিকার সিটিজেন, আমেরিকার বর্ন সিটিজেন, ওর 14 গোষ্ঠী বাপ মা 14 গোষ্ঠী হলো আমেরিকান, আর আমরা দূর দূরান্ত দেখে কোন চ্যাটের বাল আবদুল্লাহ কোন জায়গা থেকে আমরা আইসি বাংলাদেশ থেকে, আইসে এখানে রাজার হালে থাকে, আহারে, আর ওরাও খুদ আমেরিকান, ওদের এত কষ্ট ভাই, কষ্ট তো করার কথা আমাদের, আমরা যদি এখানে সেরকম কষ্ট করতাম আমাদের তো আফসোস লাগতো না যে না আমাদের কিসমতই এইটা, কারণ আমরা জন্ম হয়েছি দারিদ্রতার মধ্যে, গরিব দেশে জন্ম নিছি, অনাহারে থাকা, না খেয়ে থাকা, বিনা চিকিৎসায় মরা, এগুলো আমাদের দ্বারা যায়, ওদের দিয়ে কেন যাবে, ওরা তো আমেরিকার সিটিজেন। পরে আশেপাশে লোকজন দূরে এসে অ্যাম্বুলেন্স দেখে, আমি বললাম যে জর্জে এখানে থাকে ভাই, তোমাদের পাড়ার প্রতি তোমরা দেখো না ওর যে কী অবস্থা, এখানে থাকলে তো একটা সুস্থ মানুষও তো পাগল হয়ে যাবো, অসুস্থ হয়ে যাবো এই পরিবেশে থাকলে। তো পাশের লোকজন বলতেছে যে জর্জ এরকমই, ও এই গত 5-6 বছর ধরে এই পরিবেশে থাকে, অনেকবার আমরা চেষ্টা করছি তাকে সংশোধন করার জন্য, কিন্তু সে সংশোধন হয় না, সেই পরিবেশে থাকতে হয়তো পছন্দ করে, এর জন্যই তার এই অবস্থা। হতে পারে কিছু মানুষের স্বভাব থাকে, এখন স্বভাবটা আছে, দ্বিতীয় কথা তার ভিতরে কিছু ডিসেবিলিটিও আছে। এখন সবার মানুষের বুদ্ধির বিকাশ তো একরকম হয় না, ব্রেইনের যে বিকাশ ছোটোবেলা থেকে ডেভেলপমেন্টটা হয় এটা তো একরকম হয় না, হয়তো সে হইতে পারে কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী, কিন্তু দেখে তো তারা এটা বোঝা যায় না, বোঝার কোনো উপায় নেই, কারণ এখানে 1 বছর ধরে কাজ করে, হিসেব কিতাব কাগজপত্র সব ঠিকঠাকই, তো কখনো কোনো নয়ছয় হয় না। তো কী করবো আমি, বলেন কী করলাম। পরে পাড়া প্রতিবেশীরা বললো যে ও যে বাড়িতে থাকে এই বাড়িটা হলো স্টেপ মাদারের, মানে সৎ মা, তরে দয়া করে এই রুমটার ভিতরে তার থাকতে দিছে, এই রুমটার ভিতরে থাকতে দিয়েছে, এই আর কি। এখন খাওয়া দাওয়ার পয়সা টুকটাক তারই জোগাড় করতে হয়, যদি পায় তো খায়, পয়সা থাকলে তো খায়, না থাকলে তো না খায়, এই হলো অবস্থা। তো আমার এখানে যেহেতু কাজ করে গত 1 বছরে, তখন আমি বুঝলাম আমার এখান থেকে যে সপ্তাহে $400-500 পায়, ওই $400-500 দিয়ে তো সম্ভবত দিনকাল ভালোই যাচ্ছিল, এই $400-500 দিয়ে দিনকাল ওর মনে হলে ভালোই যাচ্ছিলো এখানে, এই টুকটাক ওর টিকিট কেনা বা খাবার টাবার কেনা ওইটাই আর কি, এছাড়া তো কোনো আয়ের কোনো উৎস নাই, তার গাড়ি নাই, ড্রাইভিং লাইসেন্স নষ্ট করে ফেলছে অনেক আগে, সরকারের সাথে গুতাগুতি করে কিছু না কিছু তো করছে, তো যার ফলে সরকার ড্রাইভিং লাইসেন্সও বাদ করে দিয়েছে। মানে কী আর বলুন, মানে লাইফ, মানে না আছে বয়ফ্রেন্ড, না আছে গার্লফ্রেন্ড, না আছে বাপ, না আছে মা আছে বেঁচে শুনলাম, অনেক স্টেটে আছে, স্টেপ মাদার আছে শুনলাম, সে বলে হাঙ্গরিতে বেড়াইতে গেছে। তারপর যে লাইফ আমি দেখছি ভাই, এটা সহ্য করার মতো না, এইটা কীভাবে সম্ভব হয়, এটা কীভাবে সম্ভব হতে পারে, এটার পিছনে দারিদ্রতাও হতে পারে, তার মেন্টালি ডিসঅর্ডার কিছুটা হতে পারে, তার স্বভাব, কিন্তু ড্রাগস সে নেয় না, ড্রাগস সে খায় না, আমি যতদূর জানি। ড্রাগ যদি খাইতে আমি তো জানতামই না, ড্রাগস সে খায় না, ড্রাগস খাইলে তো আমি তো কাজই দিতাম না, তো এলো ভাই অবস্থা। তো যাই হোক,
এই ঘটনাটা যে আমি আপনাদের পুরাটা বললাম, এটা মাত্র কিছুক্ষণ আগের ঘটনা, 2 ঘন্টা আগে ঘটনাটা ঘটছে, আর 2 ঘন্টা পর ভিডিওটা করে আমি ইউটিউবে দিয়ে দিলাম। মানে আজকে আপনারা তো আপনাদের জজ ভাইকে চেনেন, কোনো কিছু ঘটলে বলছেন আপনাদের সাথে শেয়ার না করে পারে না, তো যার ফলে আমার ডেইলি লাইফ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই নিয়ে ভাই আমেরিকাতে আছি। আপনারা যে কত বড় কিসমতওয়ালা, অনেকে মনে করে দারিদ্রতা থাকলে আল্লাহকে দায়ী করে, সরকারকে দায়ী করে। ঠিকই আছে, সরকার দায়ী, কিন্তু ভাই ভুলেও কিসমত বা আল্লাহকে দায়ী করেন না, বুঝছেন? কারণ আপনার চাইতেও পুরা কপাল, পুরা কিসমত বহুত মানুষের আছে। খোদ আমেরিকার সিটিজেন, 14 গোষ্ঠী আমেরিকান, তার যে অবস্থা দেখছি ভাই, বাংলাদেশে যে রিক্সা চালায় খায় তার বাড়ি ঘরে চেয়ে ভালো অবস্থায় আছে। এরকম নর্দমার ভিতরে অন্তত থাকে না। আমি এই জর্জের যে অবস্থা দেখে পাচ্ছি, বাট বলার মতো আমি বলতে পারতেছি না ভাই। তো এখন তারা তো ইমার্জেন্সিতে নিয়ে গেছে, আজকে বিকেল আমি যাবো তাকে ইমার্জেন্সিতে দেখার জন্য, যদি সম্ভব হয় হসপিটাল আরেকটা ভিডিও করে জর্জকে আমি দেখাবো না আপনাদেরকে। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।